হাজিরা শুরু করি, তারপর আসুক সবাই এক এক করে। এত দেরি কেন করছে কে জানে। তাহলে চলো আমরা হাজিরাটা করে নেই। 401 আসছে আকরাম হোসেন, 401 নাই। 402 কামরুল, 402 কামরুল নাই। 403 মানিক, প্রেজেন্ট স্যার। 404 তালহা, তালহা আসতো। Yes, sir. 405 সাহিল, 405 সাহিল এখনো আসে নাই। 406 রকি, 406 রকি। ইমরুল কায়েস রকি অ্যাবসেন্ট কেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 407 নাফিস নাই। 408 সাজ্জাদ হোসেন মজুমদার। প্রেজেন্ট স্যার। গত দুইটা ক্লাসে কোথায় ছিল সাজ্জাদ? স্যার আমি একটু জামাতে গেছিলাম তো ছিলাম না। আচ্ছা আচ্ছা। 409 নওশাদ, প্রেজেন্ট স্যার। 410 তানজিম। প্রেজেন্ট স্যার। তানজিম তুমিও আমার লাস্ট দুইটা ক্লাসে কোথায় ছিলা? স্যার আমি অসুস্থ ছিলাম। আচ্ছা আচ্ছা, এখন সুস্থ? জি স্যার, এখন আলহামদুলিল্লাহ সুস্থ। আচ্ছা। 411 জসিমউদ্দিন, প্রেজেন্ট স্যার। 412 পারভেজ ইসলাম, প্রেজেন্ট স্যার। 406 ইমরুল কায়েস রকি। আসছো? রকি কোথায় ছিলে তুমি? স্যার আমার ওই ফেসবুক আইডি ব্যান হয়ে গেছে স্যার, আর র্যাপিং গ্রামে ছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জন্যই তোমাকে আমি প্রথম দুইটা ক্লাসে পাইনি। রেগুলার থেকো এখন, হ্যাঁ? আর রকি আগের ক্লাসটা তুমি ইউটিউবে পাবা, স্যার। দেখে নিও। হ্যাঁ স্যার 402 স্যার, প্রেজেন্ট স্যার। কামরুল আসতো? ঘুম ভাঙছে? জি স্যার, একটু লেট হয়ে গেছে। লেট হয়ে গেছে ঘুমে না? আচ্ছা। 414 জয়, স্যার 413। 413 রিফাত ইসলাম। হ্যাঁ হাজিরা হয়েছে, 413 দিয়েছি। 414 জয় নাই। 415 শাকিল হোসেন, 416 শাহেদ হোসেন। প্রেজেন্ট স্যার। শাহেদ গত ক্লাসে কোথায় ছিলা? গত ক্লাসে তোমাকে পাইনি আমি, 27 তারিখের ক্লাসে। বলো ডাটা প্রবলেম বলো। আর 417 প্রেজেন্ট স্যার। মারুফ এ মাসে রেগুলার আছে, ঠিক আছে। আর 418। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো 407 স্যার। 407 নাফিস। জি স্যার। দেরি হয়ে গেছে? জি স্যার, একটু ঘুমাচ্ছিলে? দেরি হয়ে গেছে স্যার। না স্যার, এমনি খাইতেছিলাম স্যার। আচ্ছা আচ্ছা। 418 তানভীর খন্দকার, 418 তানভীর খন্দকার নাই। 419 মেহেদী হাসান, মেহেদী হাসানও নাই। 420 ফাহিম হোসেন, 421 হাসিবুর রহমান, 422 হাফিজ উদ্দিন, 423 রফিকুল ইসলাম, প্রেজেন্ট প্লিজ। 424 মাহবুব আহমেদ শাওন, প্রেজেন্ট স্যার। 425 শোভন, 425 শোভন নাই। 426 সিয়াম, প্রেজেন্ট স্যার। 427 আল জাবির, 428 মিনহাজ বিন আলম, 429 মাশরাফ আহমেদ আলিফ। শিশির, শিশির তো নভেম্বরে যথেষ্ট রেগুলার ছিল, ও এখন অ্যাবসেন্ট কেন? শিশিরকে চেনো এমন কেউ আছে?
শিশিরকে চেনো এমন কেউ যদি থাকো তাহলে ওকে একটু খবর দিও, ও ক্লাসে আসছেন কেন? আমি ক্লাসে আসতে বলেছি রেগুলার। 430 রাসিদ, প্রেজেন্ট স্যার। 431 সাগর, 431 সাগর, 432 সায়েম নাসের। Present, sir. 30 দিচ্ছেন স্যার। হ্যাঁ 30 দিয়েছি রাসিদ। 433 বিপ্লব হোসেন শিহাব, প্রেজেন্ট স্যার। 434 লিওন, 434 লিওন, 435 আবির হোসেন। এবার পরে আসছো এমন কেউ আছো? জি স্যার। বলো রোল নাম্বার বলো। 425। 425 শোভন, 425। আর কেউ? আর কেউ আছো 425 ছাড়া? ও 418 আসছো তানভীর। জি স্যার 418। জি স্যার। আর কেউ? 23 জন। পরে যদি কেউ আসো আমাকে জানাবে, আমরা ক্লাসে যাব। তোমরা জানো রুটিন অনুযায়ী আজকে আমাদের সেকেন্ড পেপার ছিল, আর আমরা সেকেন্ড পেপারে 10ম অধ্যায়টা করছিলাম, বেশ মজার একটা চ্যাপ্টার। অনেক দিন আগে করেছি, সব বোধহয় ভুলে গেছো। তবে আমি মনে করাই দিব এবং কোন পর্যন্ত করেছি সেটা আলোচনা করে আমরা তারপরে সামনে আগাবো। তোমরা একটু দেখো। জি স্যার আর্থিক বিবরণী। আমরা ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান করছিলাম, নট আর্থিক বিবরণী। ও আচ্ছা এইটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। সেকেন্ড পেপারের, হ্যাঁ সবই ভুলে গেছে। জি স্যার। তরি তরকারি, লাল শাক, মিষ্টি কুমড়া, এগুলো তো কিছু খাবা না, খাবা খালি হাবা জবা। মনে রাখবা কেমনে? এই দেখো, আমরা ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতিটা করছিলাম, যে চ্যাপ্টারটার মধ্যে ব্যয় পরিমাণ মুনাফা বিশ্লেষণ অংশটা আমরা করছি। আর আমি তোমাদের সঙ্গে বলেছিলাম যেটা আমার পার্ট এর আলোচনা। তবে পার্ট এর আলোচনার শেষ অংশটুকু নিয়ে আমি আজকে আলোচনা করব। তারপরে আমি পার্ট বি এর আলোচনায় যাব। তবে এই আলোচনার মুখ্য বিষয় ছিল দুইটা ব্যয় নিয়ে, একটা হলো স্থায়ী ব্যয়, একটা হলো পরিবর্তনশীল ব্যয়। একটা হচ্ছে ফিক্সড কস্ট, একটা হচ্ছে ভেরিয়েবল কস্ট। আমি মনে করাই দিচ্ছি তোমাদেরকে, যেহেতু পিছনে অনেকদিন ক্লাসের মধ্যে নাই, ভুলে গেছো হয়তো, তাই একটু ধরাই দিয়ে আমি শুরু করব। আমাদের যে আলোচনা পর্যন্ত শেষ করেছিলাম গত ক্লাসে, ঠিক সেখান থেকে যেন আবার আমরা স্টার্ট করতে পারি। আমি তোমাদেরকে স্থায়ী ব্যয়টা চেনানোর জন্য একটা উদাহরণ দিয়েছিলাম, আর আমরা বলেছিলাম যে আমরা স্থায়ী ব্যয় সবসময় মোটটা ব্যবহার করব, একক প্রতি স্থায়ী ব্যয়টা আমরা ব্যবহার করব না, ওটা পরিবর্তনশীল। ঠিক একইভাবে আমরা পরিবর্তনশীল ব্যয় নিয়ে আলোচনা করেছি, এবং আমি বলেছিলাম যে আমরা পরিবর্তনশীল ব্যয়ের আমরা সবসময় মোট ব্যয়টা নিয়ে আলোচনা করব না, আমরা সবসময় একক প্রতি ব্যয়টা নিয়ে আলোচনা করব। স্থায়ী এবং পরিবর্তনশীল ব্যয় ব্যবহার করে যে বিষয়গুলি জানা যায়, আমরা মোট অবদান বা মোট দত্তাংশ, যেটাকে আমরা কন্ট্রিবিউশন মার্জিন বলি, একক প্রতি অবদান বা একক প্রতি দত্তাংশ বা কন্ট্রিবিউশন মার্জিন পার ইউনিট বলি। মনে পড়ছে তো কথাগুলো? দত্তাংশ অনুপাত, যেটাকে আমরা কন্ট্রিবিউশন মার্জিন রেশিও বলি, আর সমুচ্ছেদ বিন্দু বা ব্রেক ইভেন পয়েন্ট বলি, বিইপি। এই বিষয়গুলি সম্পর্কে আমরা ফিক্সড এবং ভেরিয়েবল কস্ট ব্যবহার করে আমরা বের করতে পারি। আমি এরকম দুটো অঙ্ক তোমাদেরকে দেখিয়েছিলাম, এবং অঙ্ক দুটো আমি এখানে করেছিলাম কিভাবে মুনাফা বের করতে হয়। মুনাফা নির্ণয় করার জন্য দুটো অঙ্ক আমি এখানে দেখানোর পর আমি তোমাদেরকে 4টা অঙ্ক করার জন্য প্র্যাকটিসের মধ্যে দিয়েছিলাম। এগুলো সবই তোমাদের খাতায় আছে, দেখেছ? এরপর আমি তোমাদেরকে দেখেছিলাম কিভাবে মোট অবদানটা বের করে, কিভাবে একক প্রতি পরিবর্তনশীল ব্যয়টা বের করে, কিভাবে মুনাফাটা বের করে, আর দত্তাংশ অনুপাতটা কিভাবে বের করে, এটা আমি দেখিয়েছিলাম। তারপর আমরা আবার 1 2 3 4 4টা অঙ্ক করেছি। এরপর আমরা সমচ্ছেদ বিন্দু বের করা শিখেছিলাম। সমচ্ছেদ বিন্দু দুই ভাবে বের করা যায়, একটা হচ্ছে টাকায়, একটা হচ্ছে এককে। আর আমি বলেছিলাম সমচ্ছেদ বিন্দু বা ব্রেক ইভেন পয়েন্ট যদি বের করতে চাও, স্যার আগের সূত্রগুলো একটু আরেকবার যাবেন?
আগে সূত্রগুলো জি স্যার, একটি স্ক্রিনশট নিতাম স্যার, আমার কাছে সূত্রগুলো নাই। আমি পিডিএফ দিয়েছি, আরো পিডিএফ পাবা, তো নাও, নিতে চাইলে নাও। হয়ে গেছে স্যার। আচ্ছা, এবার ব্রেক ইভেনের আলোচনা যদি আমরা করি, তাহলে সমুচ্ছেদ বিন্দু টাকা বের করতে গেলে আমরা স্থির ব্যয়কে দত্তাংশ অনুপাত দিয়ে ভাগ করি। তার মানে ফিক্সড কস্টকে সিএম রেশিও দিয়ে ভাগ করলে আমরা সমুচ্ছেদ বিন্দু টাকা পাই। আর সমুচ্ছেদ বিন্দু একক যদি বের করতে চাই, তাহলে আমরা স্থির ব্যয়কে একক প্রতি দত্তাংশ দিয়ে ভাগ করি, বা সিএম পার ইউনিট দিয়ে ভাগ করি ফিক্সড কস্টকে। তো এই পর্যন্ত আলোচনা আমাদের হয়েছিল সমচ্ছেদ বিন্দু নিয়ে, এবং সমচ্ছেদ বিন্দু নিয়ে আমি একটা অঙ্ক করেছি। আমি সেটা প্রমাণও করেছি যে হ্যাঁ, সমচ্ছেদ বিন্দু বা ব্রেক ইভেন বলতে নো প্রফিট নো লস। দেখো, আমাদের কোনো লাভও হয়নি, কোনো লসও হয়নি, আমরা সেটাও প্রমাণ করেছি। এবং 4টা অঙ্কও করেছিলাম, 1 2 3 4। আর সর্বশেষ আলোচনা ছিল আমাদের, সেটা হচ্ছে প্রত্যাশিত মুনাফার জন্য প্রয়োজনীয় বিক্রয় নির্ণয়। তার মানে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট মুনাফা অর্জন করার জন্য আমাদের কি পরিমাণ পণ্য বিক্রয় করতে হবে, কি কত একক পণ্য বিক্রয় করতে হবে, অথবা কত টাকার পণ্য বিক্রয় করতে হবে, সেইটা বের করার বিষয়টা ছিল আমাদের গত ক্লাসের লাস্ট আলোচনা। দেখো, নির্দিষ্ট পরিমাণ মুনাফা, যেটাকে আমরা টার্গেট প্রফিট বলি বা প্রত্যাশিত মুনাফা বলি, সেই প্রত্যাশিত মুনাফাটা অর্জন করার জন্য কত একক পণ্য বিক্রয় করতে হবে অথবা কত টাকার পণ্য বিক্রয় করতে হবে, সেটা যদি বের করতে চাও, তাহলে একদম ব্রেক ইভেনের সূত্রটাই তোমাকে ইউজ করতে হবে। শুধুমাত্র স্থির ব্যয়ের সঙ্গে প্রত্যাশিত মুনাফাটা যোগ করে দিতে হবে। দেখো, আমাদের ব্রেক ইভেনের যে সূত্রটা ছিল, আমরা সেই সূত্রই ব্যবহার করেছি, শুধু উপরে ফিক্সড কস্টের সঙ্গে আমরা টার্গেট প্রফিটটা যোগ করে দিয়েছি। তার মানে ফিক্সড কস্টের সঙ্গে স্থির ব্যয়ের সঙ্গে খালি প্রত্যাশিত মুনাফাটা যোগ করে দিলেই আমাদের প্রয়োজনীয় বিক্রয়ের টাকা এবং প্রয়োজনীয় বিক্রয় একক দুটো সূত্রই পেয়ে যাব। টাকা বের করার সময় আমরা সিএম রেশিও দিয়ে ভাগ করব, আর একক বের করার সময় আমরা সিএম পার ইউনিট বা একক প্রতি দত্তাংশ দিয়ে ভাগ করব। ব্রেক ইভেনের সময় যে কথাবার্তা ছিল, প্রত্যাশিত মুনাফার জন্য প্রয়োজনীয় বিক্রয় একক নির্ণয়ের সময়ও সেই একই আলোচনা বা একই কথাবার্তা আমাদের রয়েছে। আমি আবার এটার উপর একটা অঙ্ক করিয়েছিলাম তোমাদের। দেখো, এখানে প্রশ্নের মধ্যে বিক্রয় একক দেওয়া ছিল 10,000, একক প্রতি বিক্রয় মূল্য দেওয়া ছিল 10 টাকা, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় ছিল 6 টাকা, স্থায়ী ব্যয় দেওয়া ছিল 50,000 টাকা, আর ওই যে বলা ছিল যে 40,000 টাকা প্রত্যাশিত মুনাফার জন্য প্রয়োজনীয় বিক্রয় একক এবং বিক্রয় টাকার পরিমাণ নির্ণয় করো। এই ছিল আমাদের কোশ্চেন। আমরা গত ক্লাসে এই অঙ্কটা সলভ করেছিলাম, শুধু প্রমাণটা করিনি। এই অঙ্কটা আমরা সলভ করে এই পর্যন্ত আমরা আমাদের এই চ্যাপ্টারটা শেষ করেছিলাম। আর আমি সেইটুকু একটু তোমাদেরকে মনে করাই দিয়ে ঠিক এখান থেকে আমরা আবার শুরু করব, যাতে আমরা এই অধ্যায়টাকে একদম নিখুঁতভাবে শেষ করতে পারি। আর তোমরা মনে রাখবে, যাদের ফিনান্স আছে, এই সেম চ্যাপ্টারটা কিন্তু আবার ফিনান্সের মধ্যেও আছে, সেম চ্যাপ্টারটা। তাই এখান থেকে যদি ভালোভাবে জিনিসটা শিখে যাও, তাহলে ফিনান্স এই চ্যাপ্টারটা আলাদাভাবে তোমাদেরকে শিখতে হবে না। তো এই যদি আমাদের প্রশ্নটা হয়, আমরা কিভাবে সলভ করেছিলাম তোমরা খেয়াল করো। আমরা প্রথমে তথ্যগুলোকে উপস্থাপন করেছিলাম। তোমাদের খাতা খুললেই তোমরা এটা খাতার মধ্যে পাবে। আর যাদের খাতার মধ্যে এটা নেই, ক্লাসে ছিল না, তারা স্ক্রিনশট দিয়ে নাও। কি করবে? দেওয়া আছে বিক্রয় একক 10,000, একক প্রতি বিক্রয় মূল্য 10 টাকা, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 6 টাকা, স্থায়ী ব্যয় ছিল 50,000 টাকা। এই 4টা তথ্য দেওয়া ছিল। আরো একটা তথ্য দেওয়া ছিল, প্রত্যাশিত মুনাফা দেওয়া ছিল 40,000 টাকা। এই তথ্যগুলো দিয়ে যে প্রশ্ন দুটো ওনারা করেছে, যদি আমরা এই প্রশ্নের উত্তর দিতে চাই, তাহলে আমাদের একক প্রতি দত্তাংশ এবং দত্তাংশ অনুপাত এই দুটো জিনিস বের করে নিতে হবে। দেখো, আমরা একক প্রতি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ সাগর। নেট ছিল না, তার জন্য ঢুকতে পারি নাই। আচ্ছা, যাক, প্রেজেন্টটা একটু দিয়ে দিন। হ্যাঁ, দিব। তুমি এখন আগে খাতা কলম নিয়ে বসো, জলদি করে ক্লাসে টেবিলে বসে পড়ো খাতা কলম নিয়ে, কারণ আমরা আজকে 10ম অধ্যায় করছি। এটা খুব মজার একটা চ্যাপ্টার, মিস করবা না। বসে পড়ো টেবিলে, আমি হাজিরা দিয়ে দিব। দেখো, প্রত্যাশিত মুনাফা হচ্ছে 40,000 টাকা দেওয়া ছিল, কিন্তু আমি বলেছি ব্রেক ইভেন বের করার সময় আমরা কিন্তু দুইটা জিনিস বের করে নিয়েছিলাম ডাটার মধ্যে। একটা হচ্ছে একক প্রতি দত্তাংশ, একটা হচ্ছে দত্তাংশ অনুপাত। একক প্রতি দত্তাংশটা কিভাবে বের করে? একক প্রতি বিক্রয় মূল্য থেকে একক প্রতি পরিবর্তনশীল ব্যয়টা বাদ দিলেই আমরা একক প্রতি দত্তাংশটা পেয়ে যাই। এটা তোমাদের মনে আছে, তোমরা পরীক্ষাও দিয়েছো এগুলোর উপর।
বহু নির্বাচনী পরীক্ষা। আর দত্তাংশ অনুপাতটা হচ্ছে এই যে দত্তাংশটা আমরা বের করেছি সেটাকে তোমার বিক্রয় দিয়ে ভাগ করলেই, যে কোনো অনুপাত নির্ণয় করতে গেলে আমরা তাকে বিক্রয় দিয়ে ভাগ করি, তাহলে এই দত্তাংশকে বিক্রয় দিয়ে ভাগ করলেই দত্তাংশ অনুপাতটা পাওয়া যায়। এই দুইটা ডাটা আমরা সব সময় নির্ণয় করে নেব যদি আমাদেরকে ব্রেক ইভেন পয়েন্ট অথবা রিকোয়ার্ড সেলস ফর টার্গেট প্রফিট, প্রত্যাশিত বিক্রয়ের পরিমাণ, তোমার প্রত্যাশিত মুনাফার জন্য প্রয়োজনীয় বিক্রয়ের পরিমাণ নির্ণয় যদি করতে বলে, তাহলে আমরা এই দুটো ওয়ার্কিং, একটা হচ্ছে সিএম পার ইউনিট আর হচ্ছে সিএম রেশিও। সিএম পার ইউনিট বা একক প্রতি দত্তাংশ, যেটা একক প্রতি বিক্রয় মূল্য থেকে একক প্রতি পরিবর্তনশীল ব্যয় বাদ দিলেই আমরা 4 টাকা পেয়ে যাই। আর দত্তাংশ অনুপাতটা হচ্ছে ওই দত্তাংশকে যদি আমি বিক্রয় দিয়ে ভাগ করি তাহলে দত্তাংশ অনুপাতটা চলে আসবে। আর এবার দেখো আমরা প্রয়োজনীয় বিক্রয়টা বের করার জন্য আমরা সূত্র লিখেছি। প্রয়োজনীয় বিক্রয় একক যদি বের করতে চাও তুমি, তাহলে স্থায়ী ব্যয় প্লাস প্রত্যাশিত মুনাফা। আমি তো বলেই দিয়েছিলাম যে ব্রেক ইভেনের সূত্রটাই শুধুমাত্র স্থায়ী ব্যয়ের সঙ্গে প্রত্যাশিত মুনাফাটা যোগ করতে হয়, ডিভাইডেড বাই একক প্রতি দত্তাংশ। দেখো আমাদের স্থায়ী ব্যয়টা 50,000 প্লাস আমাদের প্রত্যাশিত মুনাফাটা 40,000 ভাগ তোমাদের একক প্রতি দত্তাংশটা 4 ছিল, তাতে আসলো 22,500 একক। এই কথাটার মানে হলো যদি তুমি 22,500 একক মাল উৎপাদন করো, বিক্রয় করো, 22,500 একক মাল উৎপাদন করে যদি বিক্রয় করো, তবে তুমি 40,000 টাকা মুনাফা অর্জন করতে পারবে। তার মানে আমরা এই ওয়ার্কিং করে বের করে ফেললাম যে 40,000 টাকা যদি তুমি মুনাফা করতে চাও তাহলে 22,500 একক মাল তোমাকে বিক্রয় করতে হবে। আমরা এটা প্রমাণ করব। আর যদি আমি বিক্রয়ের টাকার পরিমাণ বের করতে চাই তাহলে স্থায়ী ব্যয়ের সঙ্গে প্রত্যাশিত মুনাফা যোগ করে তার থেকে আমরা ভাগ করবো হচ্ছে তাকে দত্তাংশ অনুপাত দিয়ে, যে অনুপাতটা আমরা বের করেছি 0.4। তাহলে 50,000-এর সঙ্গে 40,000 যোগ করে তাকে যদি ওই 0.4 দিয়ে আমরা ভাগ করি তাহলে আমরা 2,25,000 টাকা পেয়ে যাব বিক্রয় টাকার পরিমাণ। তো তার মানে হলো যদি তুমি টাকার পরিমাণ বের করতে চাও বিক্রয়, তাহলে তোমাকে স্থায়ী ব্যয়ের সঙ্গে প্রত্যাশিত মুনাফাটা যোগ করে যা হয় তাকে দত্তাংশ অনুপাতটা দিয়ে ভাগ করতে হবে। এই ছিল আমাদের অঙ্ক। এখন তোমরা এই ডাটা ব্যবহার করে, যেহেতু তুমি বের করে ফেললা যে 22,500 একক মাল যদি আমি বিক্রয় করি তাহলে আমার 40,000 টাকা মুনাফা হবে, চলো সেটা আমরা একটু প্রমাণ করি। আমরা আজকে সেটা একটু প্রমাণ করে দেখি আসলেও 22,500 একক মাল বিক্রয় করলে আসলেও আমাদের মুনাফার পরিমাণটা 40,000 টাকা হয় কিনা। চলো সেটা আমরা বের করি। আর তোমরা এই মুনাফা বের করাটা কিন্তু একদম প্রথমেই শিখেছো, সর্বপ্রথম কিভাবে মুনাফা বের করতে হয় সেটা তোমরা সর্বপ্রথম শিখেছ। এখন আমরা মুনাফা বের করে জাস্ট একটু প্রমাণ করার চেষ্টা করব যে আসলেও আমরা যে ওয়ার্কিংটা করেছি তাতে আমরা যে 22,500 একক মালটা পেয়েছি, সেই 22,500 একক মাল বিক্রয় করলে আমাদের মুনাফার পরিমাণটা আসলে 40,000 টাকাই হয়। চলো আমরা সেটা একটু প্রমাণ করে দেখি। সবাই খাতা কলম নিয়ে নাও। আমরা কিভাবে প্রমাণটা করব, চলো আমরা প্রথমে বিক্রয়টা লিখে দেই। আমরা প্রথমে লিখে দেই বিক্রয়। বলো এবার আমাদের বিক্রয়ের পরিমাণটা, আমাদের বিক্রয়ের পরিমাণটা 22,500, 22,500 গুণ 22,500 গুণ, দেখো তো আমাদের বিক্রয় মূল্যটা একক প্রতি কত দেওয়া আছে। আমাদের একক প্রতি বিক্রয় মূল্যটা কত দেওয়া ছিল? আমাদের একক প্রতি বিক্রয় মূল্যটা দেওয়া ছিল 10 টাকা। আমাদের একক প্রতি বিক্রয় মূল্য যদি 10 টাকা থাকে তাহলে এটা গুণ করলে আমাদের টোটাল বিক্রয়ের পরিমাণটা কিন্তু 2,25,000 টাকা হয়ে যায়। দেখছো আমরা বিক্রয়ের পরিমাণটা 2,25,000 টাকা পেয়ে গেলাম। আমরা মুনাফা যদি বের করতে চাই তাহলে বিক্রয় থেকে এখন আমাদের বাদ দিতে হবে পরিবর্তনশীল ব্যয়। চলো আমরা বাদ দিয়ে দেই পরিবর্তনশীল ব্যয়, বাদ পরিবর্তনশীল ব্যয়। তোমরা দেখো আমাদের পরিবর্তনশীল ব্যয়টা এই যে 22,500 মাল, 22,500 মালের সঙ্গে আমরা এখন গুণ করে দেব
দেখো আমাদের একক প্রতি পরিবর্তনশীল ব্যয়টা 6 টাকা ছিল, দেখছো? এই 6 টাকা যদি এখন আমি গুণ করে দেই, একজন একটু গুণ করে দেখো তো আমাদের অ্যামাউন্টটা কত টাকা হয়। 22,500 সাথে 6 টাকা গুণ করো। কত টাকা হয়? 1,35,000 টাকা হয় নাকি? জি স্যার। তাহলে বিক্রয় থেকে 1,35,000। হ্যাঁ 1,35,000। এই 1,35,000 যদি আমি বিক্রয় থেকে বাদ দিয়ে দেই, তবে কিন্তু আমরা মোট দত্তাংশটা পেয়ে যাব, যেটাকে আমরা কন্ট্রিবিউশন মার্জিন বলি ইংলিশে। তাহলে দেখো তো আমাদের মোট দত্তাংশের পরিমাণটা হয়ে যায় 90,000। এই 90,000কে আমরা বলবো মোট দত্তাংশ। আমরা মোট দত্তাংশ বলি এটাকে, বা মোট কন্ট্রিবিউশন মার্জিন বা সিএম বলি এটাকে। আর এবার এই দত্তাংশ থেকে যদি মুনাফা বের করতে হয়, তাহলে আমাদেরকে বাদ দিতে হবে, এখান থেকে আমাদেরকে তাহলে বাদ দিতে হবে মুনাফা, এই স্থায়ী ব্যয়। এবার আমরা এখান থেকে বাদ দিয়ে দিব স্থায়ী ব্যয়। চলো স্থায়ী ব্যয়টা বাদ দিয়ে দেই। দেখো আমাদের স্থায়ী ব্যয়ের পরিমাণটা ছিল 50,000 টাকা। ওয়ালাইকুম স্যার। এই দেখো 50,000 টাকা দেওয়া ছিল, দেখছো? আমরা এখন এখান থেকে স্থায়ী ব্যয় ওই যে 50,000 বাদ দিয়ে দিই, তাহলে স্যার আমরা। হ্যাঁ বলো। স্যার আমরা তো স্যার সবসময় মোট দত্তাংশ বা এই যে মুনাফা বের করতে প্রথমে যে বিক্রয় একক দিয়ে বিক্রয় মূল্যকে আগে গুণ দিই, কিন্তু এই হ্যাঁ ক্ষেত্রে স্যার এটা একক প্রতি বিক্রয় মূল্য দিয়ে বিক্রয় মূল্যকে গুণ দেওয়া হলো কেন স্যার? তাই তো করেছি। দেখো তো আমাদের মোট আমরা ক্যালকুলেশন করে এখান থেকে মোট বিক্রয় একক 22,500 বের করেছিলাম না? জি স্যার। আমরা এটা দিয়ে প্রমাণ করছি যে আসলে 22,500 মাল বিক্রি করলে আমাদের 40,000 টাকা লাভ হয় কিনা, সেটা প্রমাণ করছি বলেই আমি 10,000 দিয়ে গুণ না করে আমি 22,500 দিয়ে গুণ করেছি, বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। এটা প্রমাণ করার জন্য যে আমাদের এখানে যদিও বিক্রয় 10,000 আছে, কিন্তু 10,000 মাল বিক্রয় করলে তার আমাদের 40,000 টাকা লাভ হবে না। আমাদের না স্যার, 40,000 টাকা লাভ করতে গেলে কতগুলো মাল বিক্রয় করতে হবে? 22,500 একক মাল বিক্রয় করতে 22,500 হবে। স্যার। তাই আমরা জি স্যার, বুঝতে পারছি। 22,500 দিয়ে প্রমাণ করছি যে দেখি তো তাহলে আমাদের সত্যি সত্যি 22,500 মাল বিক্রি করলে আমাদের 40,000 টাকা লাভ হয় কিনা। দেখো হয়েছে কিন্তু। ওই যে 90,000 থেকে 50,000 বাদ দিলে আমাদের কিন্তু মুনাফার পরিমাণ 40,000 টাকা হয়ে গেছে, দেখছো? তারপরে আমরা প্রমাণ করে দিলাম যে হ্যাঁ আসলেও যদি আমরা 22,500 মাল বিক্রি করতে পারি, তাহলে কিন্তু আমাদের মুনাফার পরিমাণটা আমাদের কিন্তু 40,000 টাকাই হবে। শুধুমাত্র এটা প্রমাণ করার জন্য আমরা ক্যালকুলেশন করে যে রেজাল্টটা বের করেছিলাম, সেখান থেকে আমরা প্রমাণ করলাম যে হ্যাঁ 22,500 একক মাল যদি তুমি বিক্রি করো, তাহলে তোমার মুনাফাটা 40,000 হবে। আর এটাই কিন্তু আমাদের প্রশ্নের মধ্যে বলেছিল যে 40,000 টাকা প্রত্যাশিত মুনাফার জন্য প্রয়োজনীয় বিক্রয় একক এবং টাকার পরিমাণ বের করো। আমরা একক বের করেছিলাম 22,500, আর আমরা টাকা বের করছিলাম 2,25,000। আর সেটা দিয়েই আমরা প্রমাণ করলাম যে হ্যাঁ আমাদের মুনাফাটা 40,000 টাকা হয়। তোমরা কি দেখেছো? জি স্যার। তো তোমরা খেয়াল করো, এই যে অঙ্কটা আমি করলাম, ঠিক এই ধরনের আমি 4টা অঙ্ক নিচে দিয়েছি, যার একটা অঙ্ক আমি আবার করে দেব, সবাই আমার সঙ্গে সঙ্গে করবা, আর বাকি 3টা অঙ্ক তোমাদেরকে বাড়ির কাজ করতে হবে, যেহেতু একই রকম। আর তাই এই অঙ্কটা যেটা আমি এখন করব, যদি তোমরা মনোযোগ দিয়ে দেখো, তাহলে এইটা দেখে দেখে একই রকম 3টা অঙ্ক তোমরা সবাই পারবা করতে, সবাই। আর এভাবেই অঙ্কটা শিখতে হয়, যাতে সবাইকে নিয়ে আমরা অঙ্কটা একভাবে শিখতে পারি, করতে পারি, সেজন্য এই পদ্ধতি। তাহলে চলো দেখি আমরা এই অঙ্কটা শেষ করে ফেলতে পারি কিনা নিজেরা নিজেরা করে। আমি এই অঙ্কটা তোমাদেরকে হাতে হাতে করাবো বলে আমি এটা নিচে নিয়ে গেলাম। তবে একটা কাজ করো আগে তোমরা, সেটা হলো এই যে 4টা অঙ্ক তোমরা বাড়ির কাজ করবা, 1 2 3 4, তোমরা আগে এই 4টা অঙ্কের একটা স্ক্রিনশট নাও। তাহলে আমি এটাকে আর ছোট করে দিই। হ্যাঁ, এই যে 1 2 3 4টা অঙ্ক চলে এসছে, এই 4টা অঙ্কের একটা স্ক্রিনশট নাও। স্ক্রিনশট নিয়ে এটা গ্রুপে দিয়ে দিও, কারণ 1 নম্বর অঙ্কটা আমি করবো এই 4টা অঙ্কের মধ্যে, আর 2 3 4 তোমাদের বাড়ির কাজ থাকবে। সেই জন্য একটা স্ক্রিনশট নাও কেউ, নিয়ে
গ্রুপে দিয়ে দিও। স্ক্রিনশট কি নেওয়া হয়েছে? Yes, sir. দেয়া হয়ে গেছে। আচ্ছা, আর এই 4টা অঙ্ক একই রকমের অঙ্ক। এর 1 নম্বর অঙ্কটা এখন আমি করাবো, আর ঠিক এটা দেখে দেখে এভাবেই তোমরা বাকি 3টা অঙ্ক যখন তোমরা নিজেরা বাসায় করবে, তখন আজকে যে জিনিসটা আমি তোমাদেরকে শেখাতে চাই সেটা তাহলে সবাই শিখে যেতে পারবে, তাহলে আর সমস্যা হবে না। আর মনে রেখো, আমার ক ইউনিটে বা ক বিভাগের বা পার্ট এর আলোচনায় এটাই শেষ আলোচনা। এরপরে আমরা পার্ট বি এর আলোচনায় ঢুকবো। পার্ট এর আলোচনা আমাদের এখানেই শেষ হয়ে যাবে, এরপরে আমরা পার্ট বি এর আলোচনায় ঢুকবো। তো চলো, আমি এই 1 নম্বর অঙ্কটা কপি করে নিয়ে এসেছি। এখন আমি 1 নম্বর অঙ্কটা নিচে সেভ করে দিই, পেস্ট করে দিই। আমি এই 1 নম্বর অঙ্কটা এখন তোমাদেরকে হাতে হাতে করাবো। সবাই 1 নম্বর অঙ্কটা করার জন্য রেডি হয়ে যাও। এখানে বিক্রয় একক দেওয়া আছে 15,000, একক প্রতি বিক্রয় মূল্য দেওয়া আছে 25 টাকা, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় দেওয়া আছে 15 টাকা, স্থায়ী ব্যয় দেওয়া আছে 50,000 টাকা, 1,60,000 টাকা প্রত্যাশিত মুনাফার জন্য। এবার কিন্তু প্রত্যাশিত মুনাফা 1,60,000 টাকা দিয়ে দিয়েছে। 1,60,000 টাকা প্রত্যাশিত মুনাফার জন্য প্রয়োজনীয় বিক্রয় একক এবং বিক্রয় টাকার পরিমাণ নির্ণয় করো। তাহলে এই হচ্ছে প্রশ্ন। আমাদের প্রত্যাশিত মুনাফার পরিমাণ হচ্ছে 1,60,000 টাকা। এই 1,60,000 টাকা প্রত্যাশিত মুনাফার জন্য প্রয়োজনীয় বিক্রয় এককের পরিমাণ এবং বিক্রয় টাকার পরিমাণ আমরা বের করব। চলো আমরা অঙ্কের সমাধানটা স্টার্ট করছি। তোমরা সবাই অঙ্কটা করার জন্য রেডি? দেখো, আমরা প্রথমে তথ্যগুলো খাতায় সুন্দর করে তুলে নেব। এভাবে দেওয়া আছে আগে ডাটাগুলো তুলে নাও। একক প্রতি বিক্রয় একক আমাদের বিক্রয় একক দেওয়া আছে 15,000। এবার একক প্রতি বিক্রয় মূল্য দেখো, একক প্রতি বিক্রয় মূল্য দেওয়া আছে আমাদের কত? 25 টাকা। এগুলো কি প্রশ্নের মধ্যে দেওয়া ছিল না? দেখো, একক প্রতি পরিবর্তনশীল ব্যয় দেওয়া আছে 15 টাকা, লিখে ফেলো। একক প্রতি পরিবর্তনশীল ব্যয় দেখো, আমাদের একক প্রতি পরিবর্তনশীল ব্যয় আছে 15 টাকা। এবার দেখো, আমাদের স্থায়ী ব্যয় দেওয়া আছে 50,000 টাকা, এটাও তুলে দাও। স্থায়ী ব্যয় এটা দেওয়া আছে 50,000 টাকা। আর আরেকটা জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে প্রত্যাশিত মুনাফা। আমাদের এই অঙ্কের প্রত্যাশিত মুনাফার পরিমাণ দেওয়া ছিল 1,60,000 টাকা। দেখা যায় এটা? প্রত্যাশিত মুনাফা 1,60,000 টাকা। এই তথ্যগুলো ওনারা কোশ্চেনের মধ্যে আমাদেরকে দিয়ে দিয়েছিল। এবার আমরা এখান থেকে বের করে নেব দুটো আইটেম, যেরকম আমরা সমচ্ছেদ বিন্দু বের করার সময় বের করেছিলাম। একটা হচ্ছে একক প্রতি দত্তাংশ, আর একটা হচ্ছে দত্তাংশ অনুপাত। কথাগুলো কি তোমাদের মনে আছে? আমরা সবসময় তথ্যগুলো তোলার পর আমরা এই দুটো জিনিস সবসময় রেডি করে নেই। যার প্রথম আইটেমটা হচ্ছে একক প্রতি দত্তাংশ। চলো লিখে ফেলো। একক প্রতি দত্তাংশ, একক প্রতি দত্তাংশ কামরুল কিভাবে যেন বের করে? কামরুল, একক প্রতি দত্তাংশ কিভাবে বের করে?
স্যার একক প্রতি বিক্রয় থেকে একক প্রতি বিক্রয় থেকে একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। একক প্রতি পরিবর্তনশীল ব্যয়টা বাদ দিলে, দেখেছো? ভেরি গুড। এটা বাদ দিলে কিন্তু আমরা পেয়ে যাব 25 থেকে 15 বাদ দিলে আমরা পেয়ে যাব 10 টাকা। তাহলে একক প্রতি দত্তাংশটা হচ্ছে আমাদের 10। আর কামরুল, দত্তাংশ অনুপাতটা কিভাবে বের করে? স্যার দত্তাংশ ভাগ বিক্রয়। আর এই দত্তাংশকে আমরা বিক্রয় দিয়ে ভাগ করব। তাহলে দত্তাংশ অনুপাত, আমরা এই দত্তাংশ অনুপাতটা বের করব। এই যে দত্তাংশটা বের করেছি 10 টাকা, এটাকে আমরা বিক্রয় একক দিয়ে ভাগ করব। আমাদের বিক্রয় একক প্রতি বিক্রয় মূল্য ছিল 25 টাকা। তাহলে 10 টাকাকে 25 দিয়ে ভাগ করলে তাহলে কত হয়? 0.40 হয় কিনা? দশমিক 40 হয় কিনা? এই ডাটাগুলো তোমরা বের করতে পেরেছো? জি স্যার। আচ্ছা, এইবার তোমরা তোমাদেরকে যে প্রশ্ন দুটো করেছে, প্রয়োজনীয় বিক্রয় একক বের করো আর প্রয়োজনীয় বিক্রয়ের টাকা বের করো। চলো আমরা বের করা শিখছি। প্রয়োজনীয় বিক্রয় একক, আমরা প্রথমে এককটা বের করব। দেখো, একদম ব্রেক ইভেনের মতো সূত্র, একদম সমচ্ছেদ বিন্দুর মতো সূত্র। সেটা হচ্ছে উপরে আমরা ব্রেক ইভেন বের করার সময় বা সমচ্ছেদ বিন্দু বের করার সময় উপরে খালি স্থায়ী ব্যয়টা লিখি আর নিচে এটাকে ভাগ করি একক প্রতি দত্তাংশ দিয়ে। কিন্তু এখন ওই স্থায়ী ব্যয়ের সঙ্গে শুধুমাত্র প্রত্যাশিত মুনাফাটা যোগ হবে। তাহলে প্রয়োজনীয় বিক্রয় একক বের করতে উপরে আমরা লিখব স্থায়ী ব্যয় যোগ প্রত্যাশিত মুনাফা। স্থায়ী ব্যয় যোগ প্রত্যাশিত মুনাফা, আর এটাকে আমরা ভাগ করব একক প্রতি দত্তাংশ দিয়ে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার নেট ছিল না, এখন আসলো স্যার, তাই এখন ঢুকতে পারলাম। আচ্ছা দেখো, তুমি অঙ্কটা প্রায় শেষ করছি, তুমি দেখো, তুমি ইউটিউবে ভিডিওটা দেখে নিও। আচ্ছা স্যার, আমার পেজে একটু দিয়ে দেন 414 স্যার। হ্যাঁ দিয়ে দিব। তুমি কিন্তু প্রেজেন্ট দিয়ে কিন্তু আবার চলে যাও না, আমি শেষ পর্যন্ত দেখবো তুমি আছো কিনা। তুমি যদি খালি শেষ পর্যায়ে এসে প্রেজেন্ট দিয়ে যদি চলে যাও তাহলে কিন্তু খবর আছে। স্যার না স্যার, আমি আসছি স্যার, সমস্যা নাই। হ্যাঁ, একক প্রতি শেষ করেই যাব স্যার। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, তো ভেরি গুড। একক প্রতি দত্তাংশ তার স্থায়ী ব্যয় প্লাস প্রত্যাশিত মুনাফা ডিভাইডেড বাই একক প্রতি দত্তাংশ। এটাই না সূত্র আমাদের? আমরা উপরে না এই সূত্রটাই লিখেছিলাম। তাহলে স্থায়ী ব্যয়ের সঙ্গে প্রত্যাশিত মুনাফা যোগ দাও, তারপর তাকে একক প্রতি দত্তাংশ দিয়ে ভাগ করো। তাহলে দেখো তো আমাদের এই অঙ্কের স্থায়ী ব্যয়টা কত দেওয়া ছিল? ওই যে উপরে দেওয়া ডাটার মধ্যে 50,000। তাহলে স্থায়ী ব্যয় 50,000 প্লাস দেখো আমাদের প্রত্যাশিত মুনাফা, আমাদের প্রত্যাশিত মুনাফা ছিল 1,60,000। এই দুটো যোগ করে আমরা এটাকে ভাগ করলাম একক প্রতি দত্তাংশ দিয়ে। একক প্রতি দত্তাংশ আমরা 10 টাকা বের করেছিলাম। তাহলে আসো উপরের যোগফলটা কত আসে একটু দেখি। 1,60,000 আর 50,000 হবে 2,10,000। আর এই 2,10,000 কে আমরা ভাগ করব। তাহলে দেখো আমাদের আনসারটা চলে আসছে